বার্ষিক সম্মেলনে আমাদের কুমিল্লার গর্বিত ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি তোয়ারুকুল্লাহ কয়েজ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়ে অনেক আত্মত্যাগের বিনিময়ে এলাকায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করি। বিশেষ করে সম্মান প্রদর্শন করি এবং তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। মরহুম আব্দুল আওয়াল সাহেব, সুরুজ মিয়া সাহেব, চেয়ারম্যান তাজুল ইসলাম, জালাল সাহেব, আমাদের আলহাজ আলতাবাদী সাহেব এবং আমাদের সাবেক সভাপতি এনায়েতুল্লাহ সাহেব সহ অসংখ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যারা এই দল এবং জাতির জনগণের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। ছাত্রলীগের একটি বর্ণাঢ্য ইতিহাস। ছাত্রলীগকে সংগঠিত করে নেতৃত্ব দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 দফা এবং মানুষের জন্য 6 দফা, সাধারণ মানুষের জন্য এই ঘোষণা দিয়েই বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন পূরণের জন্য যাত্রা আরম্ভ করেন। অনেক ত্যাগ এবং অনেক অবদান ছাত্রলীগের ছিল, আছে। আমাদের পৌরসভা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সময়ের ব্যবধানে যারা বিগত সময়তে নেতৃত্ব দিয়েছেন, তারা এই সংগঠনটিকে স্মরণকালের সবচেয়ে বেশি সমৃদ্ধ, সৃজনশীল এবং বিস্তৃত একটি সংগঠনে রূপান্তরিত করেছে, যার জন্য আমাদের বিগত কমিটিতে যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন পদে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সংগঠন সম্পাদক সহ এইসব সকল পদের সকল নেতৃবৃন্দদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রদর্শন করছি। ছাত্রলীগ এমন একটি ছেলে মেয়েদের সংগঠন হবে যারা আগামীতে মন্ত্রী হবে, এমপি হবে, রাষ্ট্রপতি হবে, এই স্বপ্ন নিয়ে তারা যাত্রা করবে। আমি মনোরঞ্জ বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম, আমি বড় হতে চাই, যদি দোষের না হয়ে থাকে তাহলে তুমি বড় হতে চাওয়া কেন দোষের হবে? তোমার স্বপ্ন থাকতে পারে এবং স্বপ্ন থাকাটাই ভালো। আমিও চাই সবার স্বপ্ন দেখুক, তারা আমাকে অতিক্রম করবে, কিন্তু আমাকে ছোট করে নয়। তোমার প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতার মাধ্যম দিয়ে তোমার যার সাথে প্রতিযোগিতা, তুমি তাকে ছোট করে তুমি বড় হবে না, তুমি তার থেকে বড় হওয়ার জন্য তোমাকে সক্ষম করে তুলবে। আমার গোটা জীবনে আমি প্রধান গোটাই অনুসরণ করেছি এবং আমি যতটুকু বড় হয়েছি এটার পিছনে আমি বিশ্বাসটাকে অত্যন্ত গুরুত্বের সহিত লালন পালন করেছি। আমি আমার একসাথে কাজ করেছি, একই ক্লাসে পড়েছি, একই ব্যবসা করেছি, একই রাজনীতি করেছি। সেখানে আমি আমার মেধা, বুদ্ধি, যোগ্যতা, আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, জ্ঞান, গরিমা সব কিছুর মাধ্যমে আমি চেষ্টা করেছি টু ফোকাস মাইসেলফ, জাস্ট টু অ্যাচিভ দ্য হায়ার স্ট্যাটাস, নট টু ডুইং দ্য হিন্ডারাস অ্যাক্টিভিটিস অফ মাই কম্পিটিটর। মানে তাকে ক্ষতি করে আমি বড় হব না, তাকে খুব ছোট করে দিলাম, তখন আমি বড় হলাম, অর্থাৎ আমি আসলে বড় হলাম না। আমি যদি বড় হতে হয় তাইলে ইট ইজ নট মাই কনসার্ন অ্যাবাউট মাই কম্পিটিটর। সে তারটা করুক, লেট মি টু ডু মাই জব, এবং আমি আমারটা করব। এবং তার মাধ্যম দিয়ে আমি প্রমাণ করতে চাই যে, এবং সেটা জোর করে না, ষড়যন্ত্র করে না, এবং আরেকজনকে ক্ষতিগ্রস্ত করে না, এবং সেও সমৃদ্ধ হোক, আমি সেটার জন্য বেরিয়ে হব না। তো এই মানসিকতা আমি মনে করি তোমাদেরকে মধ্যে লালন করলে নিজেরা প্রত্যেকে ভালো হতে পারে। তুমি তার থেকে বড় নাও হইতে পারো, কিন্তু তুমি তোমার অবস্থান থেকে অনেক বড় হবে। আর আমরা সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন মানে
একটা কালেকটিভ এফোর্ট, অর্থাৎ একা কাজ করাচ্ছে অনেকজন মিলে করলে সেখানে ফলাফল ভালো পাওয়া যায় এবং এটা থেকে সমৃদ্ধি টিকসই হয়। তো এটার জন্য হলো যে সাংগঠনিক ব্যবস্থা, সাংগঠনিক নেতৃত্ব থাকে। এই নেতৃত্ব সবসময় আমি থাকবো না। আমি মনোরঞ্জনে বলেছিলাম, I started my journey of scale up to today's position, not acquiring the front rows. আমি পিছনের থেকে আরম্ভ করেছি, সামনের থেকে আরম্ভ করি। আমি কোনো অনুষ্ঠানে গিয়েছি, আমার মনে আছে অনেক অনুষ্ঠানে আমি পিছনে সর্বশেষ টুলে বসেছি, কিন্তু সর্বোচ্চ চেয়ারটাকে শেষ পর্যন্ত তো আমার ভাগ্য এবং পরিস্থিতি আমাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে এসেছে। আমি জোর করে এখানে আসার চেষ্টা করি। আর অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত আমি কখনো কোনো আমার ধারণা অনুযায়ী, হয়তো মানুষের ধারণা অনুযায়ী যথাযোগ্য আমি পদবি পাইনি, কিন্তু আমি যেখানে ছিলাম সেটা সন্তুষ্টির সহিত আমি বিবেচনা করেছি এবং কাজ করেছি। পরবর্তীতে ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব আমাকে আবার আমার কাঙ্ক্ষিত অবস্থান থেকে আরো ভালো নিয়ে আসে। আমি স্বাধীনতা দিবসে প্রায় 10-15 হাজার আমাদের জনপ্রতিনিধির সামনে মাননীয় প্রধান অতিথি আর আমি সভাপতিত্ব করতেছিলাম। তো সেখানে আমি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বিভিন্ন কথা বলতে গিয়ে শেষে আমি বললাম, আমি কখনো কাউকে বলি নেই যে আমাকে একটা পদ দেন, অথবা কাউকে বলি নেই আমি এটাতে যাবো ওটাতে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি কখনো কিছু আকাঙ্ক্ষা কখনো আমি আমার কোনো অ্যাপ্রোচ করিনি, কিন্তু উনি বারবার আমার মনোনয়ন ওনার উপস্থিতিতে আমি বলেছি যে মনোনয়ন দিয়েছেন। আমি একসময় ভাবতাম what more competence is required to be a minister and what shortfall I have, জাস্ট এইভাবে আমি কথাটা বলেছিলাম। কিন্তু আমি কখনো মাননীয় প্রধানমন্ত্রীকে বলিনি আমার একটা মন্ত্রী বানাই দেন। আমি মনে ভাবতাম যে আমার মন্ত্রী হওয়া মনে হয় যেন ঠিক হবে, কিন্তু সময়ের ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রীর আমি কৃতজ্ঞ যে উনি আমাকে বাংলাদেশের সর্বোচ্চ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী বানিয়েছেন। এখন আমি এখানে আজকে তোমাদের অনেকেই পদ পাওয়ার জন্য আবেদন করেছে। আমি মনে করি তোমাদের এই যারা আবেদন করেছে আমি তোমাদের বায়োডাটা লিখেছি এবং তোমাদের সম্বন্ধে খোঁজখবর নিয়েছি। প্রত্যেকের যোগ্য, তাদের একটা ছাত্র রাজনীতির বড় ব্যাকগ্রাউন্ড আছে, তারা এরকম নেতৃত্ব দেওয়ার মতো যত যোগ্যতা আছে সবগুলোই তাদের আছে। কিন্তু সমস্যা হলো যে আমাদের কাছে সবগুলো পদ নেই, আর হয়তো বা দেখা যাবে যে যোগ্যতম ব্যক্তিকেও আমরা হয়তো পদে দিচ্ছি না। এখানে পরিস্থিতি, পরিবেশ, প্রেক্ষাপট অনেক কিছুই নির্ভর করে। আবার এমনও হতে পারে যে আমরা যাকে দিনে তার জন্য হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু চিন্তা করতেও পারি, করার মতন অপেক্ষা করতে পারি। অথবা আমিও বারবার আই হ্যাভ টু ফেস জাস্ট টেস্টিং স্ট্যাটাস, যেমন আমাকে বারবার হয়তো পরীক্ষা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানান পরে, কারণ আমি মন্ত্রী হওয়াটা একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল। মন্ত্রী হওয়াটা আশ্চর্যজনক না, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী হওয়াটা ছিল আশ্চর্যজনক। তো এটা নিয়ে বেশ প্রথম মন্ত্রিসভা গঠন হওয়ার পরে এর আগের বারে তখন অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হচ্ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে একদিন নাকি এরকম আলোচনা হতেছিল। তো আমাদের দুইজন বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিল, তারা দুজনে আমাকে আলাদা আলাদা বলেছে। তো তখন সেখানে কথাটা আসার পর যে মাননীয় প্রধানমন্ত্রী বলল যে আমি যখন ক্যাবিনেট করি তো আমি কিন্তু কাউকে খোঁজ খবর এবং তার আলোচনা, পর্যালোচনা, ব্যাকগ্রাউন্ড না দেখে আমি কাউকে মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের দায়িত্ব দিই। আর আমার কথা স্পেসিফাইডলি বলেছে আমি তাকে গত 10-15 বছর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি এবং করে আমি তাকে দায়িত্ব দিয়েছি। আমি জানি কাকে দিয়ে কী কাজ হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আপনাদের দেওয়া। আমি গত মেয়াদে বিশ্বাস করি যে আমি অতীতের তুলনায় এই মন্ত্রণালয়ে যে যারা যখন দায়িত্ব ছিল আমি তুলনামূলকভাবে আমি দায়িত্বটা পালন করার আমার আন্তরিক চেষ্টা ছিল। তো সেখানে দ্বিতীয় মেয়াদও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখন মন্ত্রী হিসাবে নিয়োগ দান করেছে। তো এখন যারা নাকি ছাত্রলীগের এখন সভাপতি, সেক্রেটারি হবেন,
কিন্তু কেউ কেউ না, যারা হবেন না তারা ডিমোরালাইজ হবেন না। আর আরেকটা জিনিস হলো যে অনেক সময় আমি কিন্তু অবজার্ভ করি কাদেরকে দায়িত্ব দিনে অথবা কাদেরকে নেতৃত্ব দিনে এবং তাদের রিয়াকশান থাকে এবং এটার পরবর্তী কারণ ইউ হ্যাভ টু বি টেস্টেড ওয়ান, very right one, very competitive one, who will get the chance to be empowered. এবং এটা যদি আমি দেখলে যে না ইউ ডিড নট বিন কোয়ালিফাইড থ্রু দ্য টেস্টিং, তাহলে তাকে ভবিষ্যতে আমরা নেতৃত্ব দেবো। তো এটা এরকম অনেকেরই দেখছি যে নীরবে পদ না পাইয়েও তারা সরব ছিল, কাজ করেছেন। আবার তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা আবার অনেক শ্রম কষ্ট দিয়ে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে দুঃসময়ে দুর্দিনে আমাদের পাশে ছিল। আবার অনেকে দেখা গেছে যে পরবর্তীতে ভুল পথে গেছে, অনেক ভালো কাজের পরে আবার দেখা যায় ভুল পথে পরিচালিত হয়েছে। এবং আমি সত্যিকার অর্থে বলি, আমি কখনোই কারোর প্রতি অবিচার করার চেষ্টা আমার জ্ঞাত সত্ত্বে আমি করি না। আর পদবি দেওয়া এবং চেয়ারম্যান মেম্বার বানানো, মেয়র কাউন্সিলর করা অথবা যে কোনো পদ দেওয়া, এগুলা আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং আমার আত্মীয়তা বেশি সম্পর্ক এটার উপরে একদমই নির্ভর করে না। নির্ভর করে যে সে তার প্রফেশনাল রেসপন্সিবিলিটি কতটুকু সঠিকভাবে পালন করতে পারবে সেটার উপরে আমি খুব নিবিড়ভাবে চেষ্টা করি। ভুল আমার হতে পারে, কিন্তু আমি সঠিকভাবে করার জন্য চেষ্টা করি। তো আমি আমাদের যারা নাকি গত কমিটিতে আন্তরিকভাবে কাজ করেছেন, তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর আজকে যারা নাকি নতুন কমিটিতে আসবেন, আশা করি তারা ছাত্রলীগকে একটা সমৃদ্ধ আরও বেশি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করবেন। আর আমি যাদেরকে দায়িত্ব দেব আমি দায়িত্ব দেব মানে আই এম এ পলিটিক্যাল গার্ডিয়ান অফ দিস কনস্টিটিউয়েন্সি। এবং এটা আমি বিশ্বাস করি যে আজকে ছাত্রলীগের সম্মেলনে আমার আসার কথা ছিল না, কিন্তু আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি দুজনে আমার অত্যন্ত স্নেহের এবং প্রিয়বাদন। তো তারা আমাকে অনুরোধ করেছে, যার জন্য আমি চট্টগ্রাম থেকে আমার কর্মসূচি শেষ করে ঢাকা চলে যাওয়ার কথা ছিল। চট্টগ্রাম প্রোগ্রাম চেঞ্জ করেছি, তো এবং আমার অন্য একটা প্রোগ্রাম ক্যান্সেল হওয়াতে আমি সুযোগটা পেয়েছি, যার জন্য আমি এখানে আসছি। আমার জন্য যদিও কষ্টকর হয়েছে, তারপরেও তাদের মন রক্ষার্থে এবং আমি বিশেষ করে তোমরা কিন্তু আগে থেকে যদি প্রস্তুতি থাকতো তাহলে হয়তো আমরা বড় একটা 10-15 হাজার ছাত্র সমাবেশ করতে পারতাম লাকসাম স্কুল মাঠে, কেমন তাই না? হ্যাঁ, আমরা করতে পারতাম। তো সেটা করা হয়নি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এরকম একটা সমাবেশ করবো। তো সেই সমাবেশে হয়তো আমরা আমাদের অনেক নেতৃবৃন্দরা আজকে এখানে আছেন, যারা নাকি অনেক ত্যাগ আছেন পার্টির জন্য, অনেক শ্রম আছেন, তাদেরকে বক্তব্য দিতে সুযোগ দেওয়া দেয়নি সময় স্বল্পতার জন্য। কুমিল্লাতে আবার একটা কোটা আন্দোলন না কি আন্দোলনের একটা রাস্তা ব্লক করে দেওয়া হবে। তো আমাকে বারবার অনুরোধ করছে যে না আমি যেন 3টার ভিতরে কুমিল্লাতে যাই, কারণ কুমিল্লাতে আবার একটা কর্মসূচি আছে, একটা প্রোগ্রামে আমি প্রধানমন্ত্রী হিসাবে যোগদান করবো। তো সেজন্য আমি কাউকে বক্তব্য দিতে দেওয়া যায়নি। আর আমিও বক্তব্য সংক্ষেপ করছি এবং সবাই সংক্ষেপ করছে শুধুমাত্র এই কারণে। আমি একটা কথা বলি, সভাপতি সাধারণ সম্পাদকদের পরে সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এই পদগুলা কেউ গুরুত্বহীন নয়। এই পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি এই সভাপতি সাধারণ সম্পাদকের যে দায়িত্ব আছে, যুগ্ম সাধারণ দায়িত্ব আছে, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব আছে, তো সবাই ডিমোরালাইজে মনে করে সাংগঠনিক সম্পাদক আবার কি কাজ, অনেক কাজ আছে, কাজগুলো কিন্তু করতে হবে। যদি করে তাহলে সে নিজে সে বড় হতে পারবে। যেমন আমি মন্ত্রী হই নাই, আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, বাট আমি কিন্তু অত্যন্ত গুরুত্বের সহিত আন্তরিকতার সহিত আমার দায়িত্বটা পালন করেছি। এর আগে আমি স্ট্যান্ডিং কমিটি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম। সাধারণত সভাপতিরাই কাজ করে, সাধারণ সম্পাদক তেমন একটা খুব অ্যাক্টিভ সদস্যরা অ্যাক্টিভ হয় না। কিন্তু আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ হোয়েন এভার আই অ্যাসাইড ইন হোয়াট এভার দ্য স্ট্যান্ডিং কমিটি। বাট আমাকে যখন যেখানে যে দায়িত্বটা দিয়েছে সেখানে আমি নিবিড়ভাবে কাজ করছি। তো হয়তো এটাও আল্লাহ রহমত আমি জীবনে আজকে এখানে আসার জন্য। তো আমাকে একজন বলল যে প্রধানমন্ত্রী তো পার্টির সভাপতি, এরপরে পদ হল যে স্থানীয় সরকার মন্ত্রী। সে অবশ্য আরেক একটা অন্য দলের, সে আবার মন্ত্রী ছিল। তো আমাকে বলে যে, তো আমার কপালে হাত দিয়ে বললো যে আপনি তো সর্বোচ্চ জায়গায় চলে গেছেন, আপনার উপরে কোনো জায়গা নেই। এরপরে তো আমি এরপরে রিটায়ার নই, এটা। তো যাই হোক, তো আমি তো আল্লাহর মেহরবানিতে যদি মন্ত্রী পরিষদে
সেকেন্ড প্লেস ইজ কনসিডারিং ফর দ্য পার্টি সেক্রেটারি। তো আমি তো সেক্রেটারি নামিও আমি সে পদটা অ্যাচিভ করেছি এবং সেখানে আমি দায়িত্ব পালন করেছি। তো আমার বক্তব্য শেষ করার পূর্বে শুধু আমি যাদেরকে এখানে বলবো, যাদের নামটা আমি সভাপতি সেক্রেটারিকে বলবো এবং তাদের সাথে আমার আলোচনা হয়েছে এবং সেই আলোচনা পরিপ্রেক্ষিতে তারা তাদের নামটা ঘোষণা করবে। তো আমি যাদেরকে দেওয়া হোক না কেন বাকি সবাই তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে। কেমন করবে তো নাকি? সবাই হাত তুলে আমাকে দেখাইতে হবে সবাই। এবং একটু মন খারাপ হতে পারে কিন্তু হাসি মুখ থাকতে হবে এবং এই মনটাকে খারাপটাকে দূর করে ফেলতে হবে। দূর করে আবার সবাই সুন্দর করে একসাথে কাজ করা আরম্ভ করতে হবে। আমি চাই লাকসামে একটা সমৃদ্ধ ছাত্রলীগ হোক। আর তুমি এখন যদি ছাত্রলীগের সভাপতি না হও, সেক্রেটারি না হও, তাহলে বাংলাদেশের মন্ত্রী হবো না তুমি, এটা কে বলছে? এমপি হবো না কে বলছে? তবে তরিকা একটা, আরেকজনকে ছোট করে নয়, নিজে বড় হয়ে ইউ প্রুভ ইউর সেলফ, ইউ আর কম্পিটিটিভ, ইউ আর কম্পিটেন্ট ফর সাচ এ হায়ার পজিশন টু অ্যাকোয়ার। এবং এটাই একমাত্র সূত্র এবং মন্ত্র। আশা করি তোমরা সবাই এই ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আগামীতে যারা আসবে তারা সবাই সুন্দর করে ছাত্রলীগ পরিচালনা করে সমৃদ্ধ ছাত্রলীগ করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহতভাবে বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।